পশ্চিমবঙ্গে যে মুহূর্তে আপনি ভোট ব্যাংকে পরিণত হবেন, সঙ্গে সঙ্গে শুরু হবে মিছরির ছুরি দিয়ে আপনাকে খোঁচানোই হবে, মিষ্টি মিষ্টি লাগবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রক্ত বেরিয়ে গিয়ে আপনি কাতরাতে থাকেন। আর সেই দিক থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ খানিকটা সেই রকমই কাজ করলেন, যে কাজের কাজ কিছু নয়, শুধু আরও বেশি করে বিভ্রান্ত করা এবং আরও বেশি করে গুলিয়ে দেওয়া। যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই মূল বক্তব্যে আসবো, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে রাখি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে সমস্ত রকম অধিকার থাকা সত্ত্বেও নাগরিকত্বের পথ যাদের জন্য সবথেকে বেশি খোলা থাকার কথা, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের পিঠে এসআইআর আবহে মিছরির ছুরি গাঁথার কাজটা কিভাবে চলছে। মহিলা, মুসলিম, মতুয়া, এই তিনটে হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ভোট ব্যাংক এবং ইন দিস অর্ডার। এবার এর মধ্যে মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার কাছে টেনে নিয়েছেন, কনসলিডেট করে নিয়েছেন, বিরোধীরা এই দাবি বারবার করে থাকেন। আরেকটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। এই মহিলা ভোট ব্যাংক ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প ঘোষণা করেছেন, টাকা পয়সা বাড়ানো, এরকম নানা রকম কিছু সামনে নিয়ে এসে এই মহিলা ভোট ব্যাংকে কিন্তু তৃণমূল কংগ্রেস আঁকড়ে ধরে থাকে। কিন্তু এই যে 3 নম্বর যে ভোট ব্যাংক, মতুয়া ভোট ব্যাংক, এইটা কিন্তু বেশ কয়েক বছর হলো তৃণমূল কংগ্রেস বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গেছে। দেখুন, বিষয়টা হচ্ছে এইটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও বেশি ফ্রাস্ট্রেটিং। তার কারণটা, মহিলা এবং মুসলিম ভোট ব্যাংক তারা সবসময় খুব একত্রিত সংঘবদ্ধভাবে ভোট না দিলেও মতুয়ারা কিন্তু সাধারণত ভীষণভাবে একত্রিত হয়ে ভোটটা দেন। কাকে ভোট দেবেন সেটা একত্রিত হয়ে, বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সেই দিকে ভোটটা দেন, আর সেটা ঠিক করে দেয় ঠাকুরবাড়ি। এবার বেশ কিছু বছর ধরে বড় মা মারা যাওয়ার পর থেকেই ঠাকুরবাড়ি কিন্তু বিভক্ত। একদিকে রয়েছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, আরেকদিকে মমতাবালা ঠাকুর, এখন মধুপর্ণা ঠাকুরও। এবার এই শান্তনু ঠাকুরের হাত ধরেই কিন্তু মতুয়া ভোট ব্যাংকের সুবিধা বিজেপি এতদিন পেয়েছে। এখন কথাটা হচ্ছে যে এই ভোট ব্যাংকটাকেই আবার ফিরিয়ে আনা যায় কিনা, সেই চেষ্টা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। মতুয়া ভোট ব্যাংক সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু খানিকটা ফ্লুইড থেকেছে, কারণ তাদের মতাদর্শেরও এটা একটা বড় অংশ জুড়ে রয়েছে যে সংঘবদ্ধ থাকলে কিন্তু বার্গেনিং পাওয়ারটা হাতে থাকে, শক্তিশালী থাকা যায়, সেভাবেই কিন্তু তারা সবসময় অপারেট করেছেন। আপনারা জানেন, বাম আমলে যখন বামেরা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ থেকে নাস্তিক যাই বলুন না কেন, তারাও কিন্তু মতুয়াদের সঙ্গে টেবিলে বসেছেন, বার্গেনিং করেছেন, এই ভোটের অঙ্ক নিয়ে আলোচনা সমস্ত কিছুই করেছেন। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক এবং আরো বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মতুয়া সম্প্রদায়ের একটা ব্রিজ তৈরি হয়েছিল, সেই ভোট ব্যাংক তৃণমূলের দিকে এসেছিল এবং সেখান থেকে কিন্তু ইট গট ট্রান্সফার টু বিজেপি। এবং এই যে বিজেপির দিকে মতুয়া ভোট ব্যাংক ঘুরে গেছে, সেটাকেই কিন্তু আবার কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এই ভোট ব্যাংকটা আরও বেশি জরুরি বা আরও সিগনিফিকেন্ট, তার কারণ হচ্ছে অন্তত 30টা বিধানসভা আসন যে এরকম রয়েছে যেগুলো কিন্তু একদম ডিরেক্টলি, সরাসরি, প্রত্যক্ষভাবে মতুয়া ভোটের উপর নির্ভরশীল, এবং তার সঙ্গে আরও অন্তত 50টা বিধানসভা আসন রয়েছে যেখানে কে জিতবে আর কে হারবে সেই গ্যাপটা কিন্তু এই মতুয়া ভোট ব্যাংক তৈরি করে দিতে পারে। তো এবার এই ভোট ব্যাংকগুলো নিজের দিকে ফেরানোর জন্য এবং এই সমস্ত বিধানসভা আসনগুলোতে আবার করে নিজের গ্রিপ তৈরি করার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, এবং এই যে তার আবার মতুয়াগড়ে যাওয়া, সেখানে কর্মসূচি করা, এটা কিন্তু তার একটা কারণ। এবার এই যে একটা অ্যাভিনিউ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মতুয়াগড়ে আবার এইভাবে গ্রিপটা ফিরে পাওয়ার চেষ্টা করার জন্য, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এসআইআর। আপনারা জানেন, এই এসআইআর এর আবহে কিন্তু মতুয়াদের মধ্যে একটা ভয়ের, একটা ভীতির সঞ্চার হয়েছে, বেশ কিছু প্রশ্নের সঞ্চার হয়েছে, যার সদুত্তর তারা কিছুতেই পাচ্ছেন না। এবার সিএ চালু হওয়ার পরে অবশ্যই এই মতুয়াদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে তাদের সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করিয়ে দেওয়া, এবং তার ফলে যাতে নাগরিকত্ব পাওয়ার পথটা তাদের জন্য প্রসারিত হয়, সহজ হয়ে যায়, তাড়াতাড়ি বিষয়টার দিকে যাতে তারা এগোতে পারেন। এখন অবশ্যই এটা বিজেপির দায়িত্ব ছিল যে ক্যাম্প করে তারা সিএ নাগরিকত্ব দেওয়ার কাজটা করবেন। শান্তনু ঠাকুর বিজেপির নেতা, সেখানকার তিনি সাংসদ এবং তারই সঙ্গে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার সিএ নিয়ে এসেছে, পশ্চিমবঙ্গের বিজেপির ওপরে অবশ্যই এই দায়িত্ব ছিল, কিন্তু তাদের তরফ থেকে সেখানে কিন্তু এই তৎপরতা দেখতে পাওয়া যায়নি। এখানে একটা আচ্ছা ঠিক আছে করে দেব, দেখবো এইরকম একটা ভাব কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং এখনো যখন কেন্দ্রীয় মন্ত্রকের কাছে প্রশ্ন করা হচ্ছে যে কতজন অ্যাপ্লাই করেছেন, কতজন নাগরিকত্ব পেয়েছেন, স্পষ্ট কোনো উত্তর কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকও দিচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে 1000-এরও বেশি মানুষ কিন্তু এই মতুয়া সম্প্রদায় থেকে তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন। এবার 1000-এরও বেশি মানুষ যদি অ্যাপ্লাই করে থাকেন, তার মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছেন সেই পরিসংখ্যান
পরিসংখ্যানও কিন্তু স্পষ্ট করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সামনে রাখা হচ্ছে না। এবং তারই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকেই যে প্রশ্নটা বড় হয়ে উঠে আসছে সেটা হলো, যেখানে লাখ লাখ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেখানে হাজারেরও বেশি মানুষ অ্যাপ্লাই করেছেন কেন, মানে সংখ্যাটা এতটা কম কেন? যাই হোক, দেরিতে হলেও বিজেপির ঘুম ভেঙেছে এবং সম্প্রতি দেখতে পাওয়া গেছে যে প্রচুর সিএ এর এই ক্যাম্প করে তারা নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করিয়ে দিচ্ছেন। কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দেখতে পাওয়া গেছে। এক হচ্ছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুটো ক্যাম্প তৈরি করেছেন এবং সেখানে দুটো পরিচয়পত্র দেওয়া হচ্ছে মতুয়াদের। একটা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে মতুয়া কার্ড, যে দুটোর মধ্যে একটাও কিন্তু এসআইআর এ ব্যবহার করা যাবে না। এসআইআর এ আপনি নথি হিসেবে জমা দিতে পারবেন না, কারণ এই যে সার্টিফিকেট এবং কার্ড দেওয়া হচ্ছে এর কোনো প্রশাসনিক ভিত্তিও নেই, কোনো সরকার অনুমোদিত নয়, এটা রাজ্য সরকার ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার অনুমোদিতও নয়। অথচ এই দুটো কার্ড দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো রকম টাকা পয়সাও নেওয়া হচ্ছে এই মানুষগুলির কাছ থেকে। এবং তারই সঙ্গে এখানে আরেকটা ধুয়ো তুলে দেওয়া হয়েছে, সেটা হলো এই হিন্দুত্বের সার্টিফিকেট তোমার কাছে না থাকলে তুমি সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, যেটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক একটা কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য এখন যতই অ্যাপ্লাই করুন না কেন, আপনি সেই নাগরিকত্ব তো দুম করে তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন না, কারণ সেখানে প্রত্যেকটা কেস টু কেস ইন্ডিভিজুয়ালি প্রতিটা কেসকে আলাদা আলাদা করে দেখা হবে এবং তারপর সেই বিবেচনা হবে, তাতে সময় লাগবে। আগেই যেটা বললাম যে বিজেপি দেরিতে হলেও ঘুম ভেঙে উঠে এখন সিএ এর ক্যাম্প করছে, কিন্তু একদম ইনস্ট্যান্ট তাড়াহুড়ো করে সমস্ত নির্দেশ, সমস্ত নাগরিকত্বের সবকিছু তো পরিষ্কার হয়ে যাবে না, সেগুলো চলে আসবে না, যদি না কোনো স্পেশাল কেস হয়। যেমন আপনারা জানেন যে পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রীকে সুকান্ত মজুমদার যেমন নাগরিকত্বের কাগজপত্র সব করিয়ে দিয়েছিলেন, তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে বিবেচনা করতে সময় লাগবে। এবং আদালতের তরফ থেকেও কিন্তু সেই কথাই বলা হয়েছে যে এখানে সময় লাগবে, সবারটা একসঙ্গে করে কিন্তু কোনো নির্দেশ দেওয়া যাবে না। যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, অপেক্ষা করছেন, এখনো পর্যন্ত তারা উত্তর পাননি, তাদের ক্ষেত্রে সবার একসঙ্গে একটা রিলিফ দিয়ে দেওয়া হলো, সেটা হবে না। এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানেও বিচারপতিরা একথাই বলেছেন যে নাগরিকত্ব কে পাবেন না প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বিবেচনা করা হবে। তাই এখানে সবার জন্য একসঙ্গে একটা নির্দেশ এটা আদালত দিতে পারে না, এর পক্ষে আদালত নয়। এবং এই বিষয়টা সম্পর্কে যে ঠাকুরবাড়ি জানে না বা শান্তনু ঠাকুর জানেন না সেটাও কিন্তু নয়। এরকম নয় যে আপনি ওই এক্সট্রা 200 টাকা দিয়ে একটা মতুয়া কার্ড বা একটা হিন্দুত্বের সার্টিফিকেট পেয়ে গেলেই আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে এবং যারাই সেটা হাতে পাবেন তারাই নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, দাবি রাখতে পারবেন, এমনটা নয়। এবং এ সম্পর্কে শান্তনু ঠাকুর নিজেও অবগত। যেখানে তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি উত্তর দিচ্ছেন যাদের যাদের নাম কাটা যাবে তারা 1-2বার হয়তো ভোট দিতে পারবেন না, তারপর আবার যখন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন সিএ এর মাধ্যমে আবার তাদের নামটা কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং এখানে পরিস্থিতি কিরকম সেটা আমি আপনাদের একটা পরিসংখ্যান বলছি। টেলিগ্রাফে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে একজন সিনিয়র স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল তিনি বলছেন 51% voters in the existing electoral rolls could not be linked with the 2002 post-SIR rolls. It means these 51% voters fall in the red zone, a classification that applies to voters whose identities could not be matched with the 2002 voter list, which the Election Commission has set as a benchmark for verification. এটা কিন্তু শুধু মতুয়া এলাকার কথা বলা হচ্ছে। মতুয়া এলাকাতে 51% ভোটারদের নাম কিন্তু 2002 এর তালিকার সঙ্গে মেলানো যায়নি এবং তারা রেড জোনে রয়েছেন, ভেরিফিকেশন হবে তাদের। উত্তর 24 পরগনায় 45% মানুষের নাম, মতুয়া এলাকার মানুষের নাম 2002 এর ভোটার তালিকার সঙ্গে মিলছে না, নেই, তারা রেড জোনে রয়েছেন। গাইঘাটায় 1,56,392 জনের মধ্যে 82,328 জনের নাম কিন্তু মিলছে না, 2002 এর ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। 158টা পোলিং বুথ জুড়ে এই নাম মিলছে না, সেই তথ্য সামনে উঠে এসেছে এবং তার মধ্যে কিন্তু ঠাকুরনগরও রয়েছে। এখান থেকে এবার চলে আসুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গেলেন কর্মসূচি করতে, সেখানে উঠতে বসতে 10 বার করে ভয় পাবেন না এই যে কথা সামনে রাখা হলো, এটাও কিন্তু একটা আলাদাই শুকনো ভালোবাসা দেখানো। মানে এর মাধ্যমে এক্স্যাক্টলি কি তিনি
তিনি বোঝাতে চাইলেন বা কি বার্তা তিনি দিতে চাইলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আজ বলেছেন সেখানে বেশিরভাগ সময়টাই তিনি এই নিয়ে বলেছেন যে ঠাকুরবাড়ি তার কত কাছের, বড় মাকে তিনি কতটা ভালোবাসতেন। তিনি বলেছেন আমাকে আঘাত করলে ভারত হিলিয়ে দেব, আমি ইলেকশনের পর গোটা দেশ চষে বেড়াবো। তার সঙ্গে উনি বলেছেন যে আপনারা একদমই ভয় পাবেন না, কারুর গায়ে কেউ হাত দিতে পারবেন না। এই কথাগুলো উনি বারবার অবশ্যই করে সামনে রেখেছেন। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেখুন আমি কিন্তু ভোটের রাজনীতি করি না, আমি মানুষের রাজনীতি করি। তারপর উনি বলছেন যে বড়মা যখন অসুস্থ হয়েছেন, যতবার অসুস্থ হয়েছেন আমি খোঁজ খবর নিয়েছি, 6 বার ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। বালু আমাকে খবর দিয়েছে, বালু মানে জ্যোতিপ্রিয়। ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি, বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দিয়েছি। একজন মৃত ব্যক্তিকে তুলে নিয়ে এসে তাকে কতবার হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে সেই সমস্ত কথা যিনি বারবার বলতে থাকেন, তিনি বলছেন যে আমি ভোটের রাজনীতি করি না, আমি মানুষের রাজনীতি করি। এবং তারই সঙ্গে আমি জানি না যে বড়মার মতো একজন ব্যক্তিত্ব, এত বড় মাপের একজন ব্যক্তিত্ব, তিনি কি সত্যিই শুধুমাত্র এই একজনের মুখাপেক্ষী হয়েই বসে থাকতেন যে অসুস্থ হলে তিনি এসে হাসপাতালে ভর্তি করিয়ে দেবেন তবে বড়মা হাসপাতালে যাবেন? আমি অন্তত এমনটা জানি না। এবং তারই সঙ্গে সবথেকে হিলেরিয়াস যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে আমি এখানে আপনাদের আশ্বস্ত করতে এসেছি, আমি ভোট চাইতে আসিনি। তাহলে এই যে গোটা উবাজ, তার মানে বা তার এন্ড রেজাল্টটা কি দাঁড়ালো? এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই একটা কথা বলেন যে আমি একদম পরিষ্কার করে সব বলতে ভালোবাসি, আমি সব কথা পরিষ্কার বলে দিই, আমি সব পরিষ্কার জানিয়ে দিই। এক্স্যাক্টলি পরিষ্কার করে কি যে বক্তব্য তিনি সামনে রাখতে চাইলেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। মোদ্দা কথা তার 4টে থাকে। এক হচ্ছে আমি সব জানি, দ্বিতীয় সবাই খারাপ, তৃতীয় বিজেপিকে আমি দেখে নেব, এবং চতুর্থ আমি জীবন্ত লাশ। এমনিতে রাজনৈতিকভাবে যদি বলেন, মতুয়াদের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে বেশি করে সামনে আসে সেটা হলো সিএ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সিএ এর বিরোধিতা করে গেছেন। এতদিন তিনি এসআইআর এরও বিরোধিতা করে গেছেন। এসআইআর মানেই এনআরসি চলে আসবে, লোকজনকে তুলে নিয়ে ধরে চলে যাবে। দেখুন এই মুহূর্তে মতুয়াদের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব পাওয়ার একমাত্র পথ হচ্ছে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করা, সেখান থেকে নাগরিকত্ব পাওয়া। এবং সেটা হতে যেহেতু সময় লাগবে, তাই একটা বিষয় খুব পরিষ্কার যেটা সামনে বোঝা যাচ্ছে, সম্ভবত, আমি এখানে সম্ভবত কথাটা রাখছি, মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষেরই নাম হয়তো এসআইআর এ এবারে উঠবে না, ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তারা হয়তো এবারে ভোট দিতে পারবেন না। তবে এখানে আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, এই যে শান্তনু ঠাকুরও যে কথাটা বলেছেন যে যদি কারোর নাম বাদ যায় 1-2 বার ভোট দিতে পারবেন না, তারপর আবার আপনার নাম উঠে যাবে, ভোট দিতে পারবেন। এর মাধ্যমে কিন্তু আরো একটা বিষয় স্পষ্ট যে এসআইআর এ আপনার নাম বাদ যাচ্ছে মানেই আপনাকে তুলে ফেলে দেওয়া হবে, অন্য দেশে নিয়ে চলে যাওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, বিষয়টা তা নয়। কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য একটা হয়রানির জায়গা তৈরি হচ্ছে, একটা ভয়, একটা হেনস্থার জায়গা তৈরি হচ্ছে, এবং এটা সম্মিলিতভাবে একটা রাজনৈতিক ব্যর্থতা। একদিকে একটা রাজনৈতিক দল যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারপরে তাদের যে কাজটা তৎপরতার সঙ্গে করার কথা ছিল, ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়ার প্রসেসটা শুরু করা, সিএ এর মাধ্যমে সকলকে অ্যাপ্লিকেশন করিয়ে দেওয়া, এই দায়িত্ব তারা একেবারেই পালন করেনি। এবং আরেকদিকে আরেকটি রাজনৈতিক দল যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বারবার কিন্তু আরো বেশি করে বিভ্রান্ত করে গেছে, আরো বেশি করে দিশেহারা করে গেছে। এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের সকল মানুষের অবশ্যই করে উচিত সিএ এর মাধ্যমে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করা। যা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এরপর কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করা দরকার। যারা অলরেডি আবেদন করেছেন তারা তো করেইছেন, যারা করেননি তাদের অবশ্যই শুরু করা দরকার। এবং আগেই এই কারণে যেটা বললাম যে অনেকেরই হয়তো এবারের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে যদি না তাদের কাছে অন্য কোনো নথি থাকে। তবে এটাও এখানে বলার যে ভোট দিতে না পারা ছাড়া অন্য রকম কোনো হেনস্থার সম্মুখীন তাদের হতে হবে বা অন্য কোনো অসুবিধার মুখে তারা পড়বেন, এই সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। শুধু হয়তো ভোটার তালিকা থেকে নামটা তাদের বাদ যাবে, কিন্তু এই অ্যাপ্লিকেশন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সেটা কিন্তু অবশ্যই তাদের করে রাখা উচিত। তবে এখানেই একটা ভয়ও লাগে যে কোথাও কারোর নাম বাদ গেলে, যাদের নাম বাদ যাবে সেগুলোকে নিয়ে আবার পরবর্তীকালে কোনো রাজনীতি যদি করা হয় এবং সেগুলোকে আবার কে কোথা থেকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে, সত্যিই সেটা জানা নেই এবং সত্যি সেটা নিয়ে একটা ভয় লাগে। কারণ দেখুন এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, তারা কিন্তু বহু বছর ধরে তাদের নাগরিকত্বের এই আন্দোলন, তাদের এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা বারবারই চেষ্টা করেছেন যে কাউকে একটা বিশ্বাস করার জন্য। এবার আপনার উপরে যখন এইভাবে মানুষজন বিশ্বাস করছেন তখন আপনি দুটো কাজ করতে পারেন, হয় আপনি তাকে গাইড করতে পারেন, না হলে আপনি তাকে এক্সপ্লয়েট করতে পারেন, ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বারবারই দেখা যায় যে এটাকে একটা ভোট ব্যাংকে পরিণত করে খালি এক্সপ্লয়েট করা হয়, ব্যবহার করা হয়। সেই কারণেই এই ভয়ের কথা বললাম। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।